বাকিগুলো সম্পর্কে ডিটেইলস জানা লাগবে না। সেল ওয়াল সম্পর্কে আমরা ডিটেইলস যদি জানতে যাই, আসসালামু আলাইকুম, জেনেসিসের পক্ষ থেকে স্বাগতম। আমি ডাক্তার কামাল আপনাদের মাঝে হাজির হয়েছি মাইক্রোবায়োলজির উপর আপনাদেরকে ডেমনস্ট্রেশন দিতে। আমাদের এই মাইক্রোবায়োলজি থেকে রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় মোটমাট 40টি প্রশ্ন আসে। এই 40টি প্রশ্নের মধ্যে ব্যাকটেরিওলজি থেকে থাকে 15টা প্রশ্ন, ভাইরোলজি থেকে থাকবে 15টা প্রশ্ন, প্যারাসাইটোলজি থেকে থাকে 6টা প্রশ্ন, মাইকোলজি থেকে থাকে 3 থেকে 4টি প্রশ্ন। এই মোটমাট 39 বা 40টা প্রশ্ন থাকে। কিছু কিছু প্রশ্ন ওভারল্যাপ প্রশ্ন থাকে, মাইক্রোবায়োলজির প্রশ্ন প্লাস ক্লিনিক্যাল প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন থাকে অ্যান্টিবায়োটিক, এই প্রশ্নগুলো ফার্মাকোলজির সাথে ওভারল্যাপ করে। এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের আজকের এই টপিক আমরা আপনাকে ব্যাকটেরিওলজি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো বেসিক ব্যাকটেরিওলজি নিয়ে। ব্যাকটেরিওলজির মধ্যে বেসিক ব্যাকটেরিওলজি থেকে প্রশ্ন থাকে মোটমাট 8টা, আর ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি থেকে প্রশ্ন থাকে মোটমাট 7টা। এই 15টা প্রশ্নের হিসাব। আমরা বেসিক ব্যাকটেরিওলজি প্রশ্ন যদি আমরা যাই, প্রথমে আমরা যাব এই বেসিক ব্যাকটেরিওলজি থেকে কি কি আসলে পড়া উচিত, কি কি পড়া উচিত নয়। বেসিক ব্যাকটেরিওলজি টপিকের মধ্যে আমরা যদি যাই, এই আমরা মোটমাট বিভিন্নভাবে আমরা আগের প্রশ্নগুলো গবেষণা করে দেখেছি। এই 6টি টপিক পড়লেই যথেষ্ট। আমি টপিক 6টার নাম বলছি, আমাদের এই বোর্ডে দেখা যাচ্ছে, দেখেন। এসেনশিয়াল নন এসেনশিয়াল স্ট্রাকচারস অফ ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়ালস থেকে প্রশ্ন আসে, টক্সিন রিলেটেড প্রশ্ন আসে। টক্সিন দুই প্রকার আমরা জানি, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন। স্টেরিলাইজেশন থেকে প্রশ্ন আসে, গ্রোথ কার্ভ থেকে প্রশ্ন আসে, নরমাল ফ্লোরা থেকে প্রশ্ন আসে। তো আমরা এই 6টা টপিক আমি আরেকবার একটু রিপিট করতে চাই। এসেনশিয়াল নন এসেনশিয়াল স্ট্রাকচারস অফ ব্যাকটেরিয়া, এর উপর ডিটেলস আমাদের পড়াশোনা করতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়ালস, অ্যান্টিবায়োটিক, এখান থেকে আমরা ডিটেলস জানবো। এক্সোটক্সিন, এন্ডোটক্সিন সম্পর্কে আমরা ডিটেলস জানবো। আমরা স্টেরিলাইজেশন সম্পর্কে ডিটেলস জানবো, গ্রোথ কার্ভ এবং নরমাল ফ্লোরা সম্পর্কেও ডিটেলস জানবো। আপনারা অবগত আছেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষায়ও মাইক্রোবায়োলজি থেকে প্রশ্ন আসে। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় মাইক্রোবায়োলজির নাম হয়েছে ইনফেকশাস ডিজিজ। এখান থেকে প্রশ্ন আসে 15টা, ব্যাকটেরিয়া থেকে আসে 6টা, ভাইরাস থেকে 6টা, প্যারাসাইট থেকে 2টা, ফাঙ্গাস থেকে 1টা। এই হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার প্রশ্নের হিসাব। আমরা মূলত রেসিডেন্সিকে বেস করে আজকের ব্যাপারটা আপনাদেরকে আলোকপাত করছি। আমরা আমাদের শীট সবার হাতে নিশ্চয়ই পৌঁছে গেছে। শীটের মধ্যে আপনি আসেন পেজ নাম্বার 5 নম্বর পেজে আপনি আসার পরে পরেই দেখবেন যে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার সম্পর্কে আমরা একটা ডিটেলস আলোচনা রেখেছি। এখানে কিছু আছে এসেনশিয়াল স্ট্রাকচার, কিছু আছে নন এসেনশিয়াল স্ট্রাকচার। এসেনশিয়াল স্ট্রাকচার মূলত এই 6টা। এই 6টা স্ট্রাকচারকে আমরা এসেনশিয়াল স্ট্রাকচার বলছি। আমি নামগুলো বলছি, আপনি একটু খেয়াল করে নেন। সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিওয়েড, মেসোজোম আর পেরিপ্লাজম। আপনি খেয়াল করে দেখবেন এখানে আমরা সেল ওয়াল এবং পেরিপ্লাজমকে একটু লাল কালিতে দাগাঙ্কিত করেছি, মানে এটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি। এই দুইটার সম্পর্কে আমাদের ডিটেইলস জানতে হবে। যেহেতু পেনিসিলিন এবং আরো কিছু অ্যান্টিবায়োটিক সেল ওয়ালের উপর কাজ করে, এজন্য সেল ওয়ালটা সম্পর্কে আমাদের ডিটেইলস জানাটা জরুরি। আর পেরিপ্লাজমের সাথে বিটা ল্যাকটামেজের একটা সম্পর্ক আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সাথে একটা সম্পর্ক আছে, এজন্য আমাদের পেরিপ্লাজম জানাটা জরুরি। বাকিগুলো শুধু নাম জানলেই চলবে, আমাদের বাকিগুলো সম্পর্কে ডিটেইলস জানা লাগবে না। সেল ওয়াল সম্পর্কে আমরা ডিটেইলস যদি জানতে যাই, সেল ওয়াল সম্পর্কে 5 নম্বর পেজের নিচেই আমরা ডিটেইলস আলোচনা রেখেছি। সেল ওয়াল একটা ব্যাকটেরিয়ার আউটার মোস্ট লেয়ারে থাকে সেল ওয়াল। এই সেল ওয়াল হচ্ছে একটা এসেনশিয়াল স্ট্রাকচার। এই এসেনশিয়াল স্ট্রাকচার ছাড়া একটা ব্যাকটেরিয়া বাঁচবে না। যদিও ব্যতিক্রম আছে একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আমরা যদি আপনাকে সেল ওয়াল সম্পর্কে আরেকটা চমকপ্রদ তথ্য বলতে চাই, সেল ওয়াল সম্পর্কে চমকপ্রদ তথ্য হচ্ছে সেল ওয়ালের বেসিক কম্পোনেন্ট হচ্ছে পেপটিডোগ্লাইকেন। সেল ওয়ালের বেসিক কম্পোনেন্ট হচ্ছে পেপটিডোগ্লাইকেন। এই পেপটিডোগ্লাইকেন লেয়ারটা সেল ওয়ালের পেপটিডোগ্লাইকেন লেয়ারটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থিকার, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থিনার। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থিকার এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থিনার হয়। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার তো অবশ্যই মন খারাপ হওয়া উচিত। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই থিননেসকে প্রশমিত করার জন্য তাকে অতিরিক্ত 3টা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আমি বলছি, একটা হচ্ছে লিপোপলিস্যাকারাইড, একটা হচ্ছে লিপোপ্রোটিন আর একটা ফসফোলিপিড। এই লিপোপলিস্যাকারাইডের আরেকটা নাম হচ্ছে এন্ডোটক্সিন। এখন আমরা আসি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার অতিরিক্ত কি দেওয়া হলো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার অতিরিক্ত একটা নাম হচ্ছে টেইকোইক অ্যাসিড। তো টেইকোইক অ্যাসিডটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে, আর কারো থাকে না। এখানে আমরা অ্যাসিড ফায়ার ব্যাসিলিয়ার সেল ওয়ালের দিকে যদি খেয়াল করি,
দেখা যাবে তার সেল ওয়ালে অতিরিক্ত একটা স্ট্রাকচার আছে নাম মাইকোলিক অ্যাসিড। এই মাইকোলিক অ্যাসিড অ্যাসিড ফ্যাট বেসিলিয়ায় থাকে, এই টেইকোইক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় থাকে, এই আপনার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অতিরিক্ত তিনটা স্ট্রাকচার থাকে। এই যে মাইক্রোপ্লাজমা নামে আমরা একটা ব্যাকটেরিয়ার নাম শুনেছি, এই ব্যাকটেরিয়াটা কোনো সেল ওয়ালই নাই। মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়াটার কোনো সেল ওয়াল না থাকায় মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়াকে পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্র ব্যাকটেরিয়া হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। যদি আমরা জিজ্ঞেস করি পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্র ব্যাকটেরিয়ার নাম কি, আপনার আনসার হবে মাইক্রোপ্লাজমা। ক্ষুদ্র ব্যাকটেরিয়ার নাম জানতে চাওয়া মানেই আপনার কাছে মনে মনে ইচ্ছা জাগবে যে বৃহত্তম ব্যাকটেরিয়ার নামটা আমরা কি জেনে নিই। বৃহত্তম ব্যাকটেরিয়াটা হবে বরেলিয়া। এই বরেলিয়া কিছুদিন আগেও এই ব্যাকটেরিয়ার নাম ছিল বেসিলাস অ্যানথ্রাসিস, এখন নতুন এডিশনের বইতে এটা নাম চলে আসছে বরেলিয়া। তো পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্র ব্যাকটেরিয়ার নাম মাইক্রোপ্লাজমা, পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বরেলিয়া। আমরা যদি আপনার কাছে জিজ্ঞেস করি বা জানতে চাই, এতক্ষণ যে আলোচনা করলাম সেল ওয়াল, এই সেল ওয়ালের আসলে কাজটা কি, সেল ওয়ালটা কেন স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, সেল ওয়ালের মূল কাজ হচ্ছে একদম শেষের দিকে দেখেন লেখা আছে প্রিভেন্ট অসমোটিক লাইসিস। সেল ওয়াল অসমোটিক লাইসিসকে প্রিভেন্ট করে। একটা ব্যাকটেরিয়ার অনেক অনেক শকিং একটা নিউজ হচ্ছে অসমোটিক লাইসিস, কারণ সেল ওয়ালকে যদি কেউ ভেঙে দিতে পারে সেই তার ভিতরের সমস্ত কম্পোনেন্টগুলো বের হয়ে চলে আসবে, কম্পোনেন্টগুলো বের হয়ে চলে আসার পরে ব্যাকটেরিয়াটা মারা যাবে, এটাকে বলে অসমোটিক লাইসিস। এই অসমোটিক লাইসিসটা প্রিভেন্ট করে হচ্ছে সেল ওয়াল। আমরা যদি আরেকটা চমকপ্রদ তথ্য জানতে চাই, সেল ওয়ালের উপর কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে। সেল ওয়ালের উপর কাজ করে অনেকগুলো অ্যান্টিবায়োটিক, এর মধ্যে পেনিসিলিন, সেফালোস্পোরিন, সাইক্লোসেরিন, কার্বাপেনাম এবং মনে রাখবো আমরা ভ্যানকোমাইসিন। এই পাঁচটা ছাড়া আরো অ্যান্টিবায়োটিক আছে, আমরা এদেরকে মনে রাখার জন্য বলি প্যাকড সেল ভলিউম, পিসিভি। পি মানে হচ্ছে পেনিসিলিন, সি মানে হচ্ছে সেফালোস্পোরিন, সাইক্লোসেরিন, কার্বাপেনাম এবং ভি মানে হচ্ছে ভ্যানকোমাইসিন। এই ছিল সেল ওয়াল থেকে আলোচনা। সেল ওয়াল থেকে কিভাবে প্রশ্ন আসে এই প্রশ্নের একটা রূপরেখা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে সেল ওয়াল থেকে আসা আগের প্রশ্ন, এফসিপিএস পার্ট 1 এর প্রশ্ন। এই রকম প্রশ্ন আমাদের শীটের শেষে দেওয়া আছে, আপনি প্রশ্নগুলো স্টাডি করলে আপনি পাবেন। আমরা এখন যাব আলোচনায় পেরিপ্লাজম, পেজ নাম্বার 6। পেরিপ্লাজম, পেজ নাম্বার 6, পেরিপ্লাজম। এই পেরিপ্লাজমটা হচ্ছে সেল ওয়াল থেকে সেল মেমব্রেনের মাঝখানের স্পেস। সেল ওয়াল থেকে সেল মেমব্রেনের মাঝখানের যে স্পেসটা, এই স্পেসের নাম হচ্ছে পেরিপ্লাজম। যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ারটা থিকার, সেহেতু এই পেরিপ্লাজমিক স্পেসটা ওই জায়গাতে অ্যাবসেন্ট, কারণ ওই পেপটিডোগ্লাইকান লেয়ারটা পুরো পেরিপ্লাজমিক স্পেসের জায়গাটা দখল করে ফেলে। তো এখন তাহলে পেরিপ্লাজমিক স্পেসটা কাদের ক্ষেত্রে বিদ্যমান আমরা সহজেই বুঝতে পারছি, এর আনসার হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় পেরিপ্লাজমিক স্পেসটা থাকায় এই জায়গায় বিটা ল্যাকটামেজ নামে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজ এনজাইমের কাজ হচ্ছে বিটা ল্যাকটাম ড্রাগকে ভেঙে দেয়া। তাহলে যদি আমরা আপনাকে প্রশ্ন করি যে পেরিপ্লাজমিক স্পেস কাদের ক্ষেত্রে বিদ্যমান, আপনার আনসার হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যদি আমরা আপনাকে প্রশ্ন করি বিটা ল্যাকটামেজ এনজাইম কাদের ক্ষেত্রে থাকে, আপনার আনসার হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আপনি দেখেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে বিটা ল্যাকটাম ড্রাগ দ্বারা ট্রিটমেন্ট করলে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে অথবা কাজ করবে না। তাহলে আমাদের জানা উচিত বিটা ল্যাকটাম ড্রাগগুলো কারা কারা। বিটা ল্যাকটাম ড্রাগ হচ্ছে আপনাদের খুব সহজ কিছু ড্রাগ, পরিচিত কিছু ড্রাগ। একে আমরা বলি পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাকটাম এবং কার্বাপেনাম। আমি আবার রিপিট করছি, পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাকটাম এবং কার্বাপেনাম। আমরা এখন আরেকটা চমকপ্রদ তথ্য জানবো যে এই যে বিটা ল্যাকটাম ড্রাগের কথা বলছি, পেনিসিলিনের কথা বলছি, আমরা বলছি বিটা ল্যাকটামেজ এনজাইমের কথা। এই বিটা ল্যাকটামেজ এনজাইম এবং এই পেরিপ্লাজমিক স্পেসটা কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, তার নাম হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। গ্রাম পজিটিভ কোনো ব্যাকটেরিয়াতে থাকে না এক্সেপ্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যতিক্রমী ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, যার এই বিটা ল্যাকটামেজ অর্থাৎ পেরিপ্লাজমিক স্পেসটা থাকে। এখন আমরা আলোচনার এই ধারাবাহিকতায় আমরা চলে আসবো নন এসেনশিয়াল স্ট্রাকচার সম্পর্কে। আমরা একটু যাই নন এসেনশিয়াল স্ট্রাকচারগুলোকে দেখতে। এই যে এই 7টা স্ট্রাকচারকে বলা হয় নন এসেনশিয়াল স্ট্রাকচার। পেজ নাম্বার 5-এ আমরা আরেকবার আসবো। এই 7টা স্ট্রাকচারকে বলা হচ্ছে নন এসেনশিয়াল স্ট্রাকচার। 7টা স্ট্রাকচারের নামগুলো আমরা একবার বলে ফেলি মুখে মুখে। ক্যাপসুল, পিলি, ফ্লাজেলা, স্পোর, প্লাজমিড, গ্রানিউল, গ্লাইকোকেলিক্স। এই 7টি স্ট্রাকচারকে আমরা বলছি
নন এসেনশিয়াল স্ট্রাকচার। নন এসেনশিয়াল বলার মূল কারণ হচ্ছে এই স্ট্রাকচারগুলো ছাড়া একটা ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, এই জন্য আমরা এদেরকে বলি নন এসেনশিয়াল স্ট্রাকচার। আরেকটা কথা হচ্ছে এই সবগুলো স্ট্রাকচার কিছু কিছু ব্যাকটেরিয়া থাকবে, কিছু কিছু ব্যাকটেরিয়া থাকবে না, কিছু কিছু ব্যাকটেরিয়া একটা থাকবে, কিছু কিছু ব্যাকটেরিয়া একাধিক থাকবে। এটা হচ্ছে নন এসেনশিয়াল স্ট্রাকচার। নন এসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে আপনি খেয়াল করে দেখেন এখানে আমরা 5টি নামকে লাল কালিতে দাগাঙ্কিত করেছি, এগুলো হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। এই ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট হওয়ায় এই 5টি স্ট্রাকচার সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। এর সম্পর্কে ডিটেইলস জানার জন্য প্রথমে আমরা আসি আলোচনার ধারাবাহিকতা ক্যাপসুল সম্পর্কে। এই ক্যাপসুল সম্পর্কে আপনি পাবেন পেজ নাম্বার 7-এ, আমরা আলোচনা রেখেছি, ক্ষুদ্র একটু আলোচনা। দেখেন ক্যাপসুলের কিছু বৈশিষ্ট্য আমরা রেখেছি। ক্যাপসুলের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ফ্যাক্টর। ভিরুলেন্স ফ্যাক্টর কাকে বলে সেটা যদি আমরা জানতে যাই, যে স্ট্রাকচার একটা ব্যাকটেরিয়ার রোগ তৈরিতে সাহায্য করে তাকে বলে ভিরুলেন্ট ফ্যাক্টর। একদম লাউড এন্ড ক্লিয়ার, ক্লিন কাট কথা। তারপরে দেখেন দ্বিতীয় কথা হচ্ছে অ্যাডহিয়ারেন্স অফ ব্যাকটেরিয়া। অ্যাডহিয়ারেন্স কথার মানে কি? লেগে থাকা, সংলগ্ন থাকা, যুক্ত থাকা। এই ক্যাপসুলটা একটা ব্যাকটেরিয়াকে অন্য কিছুর সাথে যুক্ত হতে সাহায্য করে, মানুষের শরীরের সাথে যুক্ত হতে সাহায্য করে, কোষের সাথে লেগে থাকতে সাহায্য করে। তৃতীয় বৈশিষ্ট্য দেখেন ভ্যাকসিন প্রোডাকশন। ক্যাপসুল তো একটা ধানের ভিতরে যদি আমরা চালের কথা কল্পনা করি, এরকম ক্যাপসুলের ভিতরে ব্যাকটেরিয়াটা একই রকম। এই ক্যাপসুলটাকে আলাদা করে মানুষের শরীরে যদি পুশ করা হয়, মানুষের শরীর তার বিরুদ্ধে অ্যান্টিবডি গঠন করে, এটাকে বলে ভ্যাকসিন প্রোডাকশন। আমরা মনে রাখবো পলিস্যাকারাইড ক্যাপসুল যদি হয়, সেই ক্যাপসুলের কোয়ালিটিটা ভালো কোয়ালিটির। পলিস্যাকারাইড ক্যাপসুল হলে ভালো কোয়ালিটির ভ্যাকসিন তৈরি করা যায়। এরপরে আসেন কোয়েলাং রিঅ্যাকশন। ধান যেমন একটু পানি পেলে, সিদ্ধ ধান আমরা বলি, পানি পেলে সেই ধানটা ফুলে ওঠে এবং এই ধানকে আমরা শুকাতে দিই, তারপরে রোদে শুকানোর পর সেই ধান থেকে চাল আমরা বের করি এবং এটাকে বলা হয় সিদ্ধ চাল, আমরা যেটা সাধারণত খাই। এরকম ক্যাপসুলের ভিতরেও পানি ঢুকলে ক্যাপসুলটা একটু ফুলে ফেপে ওঠে, এটাকে বলে কোয়েলাং রিঅ্যাকশন। এখন আমরা আসি ক্যাপসুল একটা নন এসেনশিয়াল স্ট্রাকচার, আমরা আগে থেকে জানি। এই ক্যাপসুলটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসকে প্রিভেন্ট করে। ক্যাপসুল ফ্যাগোসাইটোসিস যেহেতু প্রিভেন্ট করে, এই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো আরেকটা পদার্থ রিলিজ করে, তার নাম হচ্ছে আইজিএ প্রোটিয়েস, ইমিউনোগ্লোবুলিন এ প্রোটিয়েস। এটা হচ্ছে আমাদের একটা ন্যাচারাল অতন্ত্র প্রহরী। আমাদের বডিতে এই ব্যাকটেরিয়ার বডিতে থাকে, ব্যাকটেরিয়ার অতন্ত্র প্রহরী ন্যাচারাল, আমাদের নয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কোনো একটা ফ্যাক্টর যদি ব্যাকটেরিয়াকে, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতে চায়, গিলে ফেলতে চায়, তখন ব্যাকটেরিয়া তার দিকে আইজিএ প্রোটিয়েস ছুড়ে দেয় এবং ওই স্ট্রাকচারটা যাতে ধ্বংস হয়ে যায়। আমরা এখন জানবো ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কারা কারা। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, এই যে এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, ইমিউনোজেনিক ক্যাপসুল কন্টেনিং ব্যাকটেরিয়া কারা। এই ক্যাপসুল কন্টেনিং ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা এটাকে মনে রাখার জন্য একটা নেমোনিক দিয়ে থাকি। মনে রাখার জন্য আমরা বলি সালমা, বিকেএসপি তে এমপিএস পেল। সালমা মানে হচ্ছে সালমোনেলা, বিকেএসপি, বি মানে হচ্ছে বর্ডারডেলা পার্টুসিস এবং বেসিলাস অ্যানথ্রাসিস, কে মানে হচ্ছে ক্লেবশিয়েলা, এস মানে হচ্ছে স্টেপ্টোকক্কাস এগালেক্টি এবং স্টেপ্টোকক্কাস পায়োজেন্স, পি মানে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস, পারফ্রিনজেসের প্রি, এমপিএইচ, এম মানে হচ্ছে মেনিনগোকক্কাস, পি মানে হচ্ছে নিউমোকক্কাস আর এস মানে হচ্ছে হেমোফাইলাস। এই একটা সহজ সরল সাদামাটা হিসাব। কিছু কিছু স্ট্রাকচার আছে যারা ক্যাপসুলের মতো ফ্যাগোসাইটোসিসকে প্রিভেন্ট করে, এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। কারা কারা ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে আমরা মনে রাখবো ক্যাপসুল। এই 7 নম্বর পেজের একদম নিচে যে প্যারাটা আছে দেখেন, আপনি খেয়াল করেন, ক্যাপসুল স্টেফিলোকক্কাস অরিয়াসের প্রোটিন এ, স্টেফিলোকক্কাসের এম প্রোটিন, আরেকটা হচ্ছে কোয়াগুলেস এনজাইম। এই 4টা স্ট্রাকচার ক্যাপসুলের মতো ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে। এইজন্য আমরা এই 4টা স্ট্রাকচারকে একসাথে বলি অ্যান্টি ফ্যাগোসাইটিক ফ্যাক্টর। তো আমরা ক্যাপসুল যেহেতু আলোচনা করেছি, আমরা এখন যাব পিলি সম্পর্কে আলোচনা করতে। পিলি একটা নন মোটাইল স্ট্রাকচার। পিলি সম্পর্কে আমরা যদি প্রথমে কথা বলতে যাই, এই পিলি হচ্ছে একটা হেয়ার লাইক ফিলামেন্ট, সেল সারফেস থেকে সে অ্যারেঞ্জ করে। পিলি কেমিক্যাল নেচার হচ্ছে গ্লাইকোপ্রোটিন, তার আরেকটা নাম হচ্ছে পিলিন প্রোটিন। প্রোটিনের নাম হচ্ছে পিলিন, এই পিলিনটা হচ্ছে কেমিক্যাল নেচার হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আপনি খেয়াল করে দেখবেন পিলি হচ্ছে 2 প্রকার, অর্ডিনারি পিলি আর একটা হচ্ছে সেক্স পিলি। এই পিলির ফাংশন যদি আমরা বলতে যাই, দেখেন প্রথমে আছে অ্যাডহেরেন্স মানে অ্যাডিশন অফ ব্যাকটেরিয়া, সেক্স পিলি জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করছে, তারপরে 3 নম্বর ফাংশনে দেখেন ট্রান্সফার অফ জিন অফ ড্রাগ রেজিস্ট্যান্স, তারপরে দেখেন অ্যান্টিজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি মানে হচ্ছে ভিরুলেন্ট ফ্যাক্টর।
পিলিউ হচ্ছে একটা ভিরুলেন্ট ফ্যাক্টর। আমরা এখন যদি যাই পেজ নাম্বার 9 এর এই যে এই কথাগুলো দেখেন লেখা আছে পিলি যুক্ত ব্যাকটেরিয়ার एग्जांपल গুলো। পিলি যুক্ত ব্যাকটেরিয়াগুলো কারা? পিলি যুক্ত ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে আমরা এক কথা মনে রাখবো, প্রায় সকল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পিলি থাকে, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পিলি থাকে না, তার নাম নাইজেরিয়া মেনিনজাইটিডিস। তাহলে গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া পিলি থাকে না, সেই ব্যাকটেরিয়ার নামটা যদি আমরা জানতে চাই আপনার স্বতঃস্ফূর্ত উত্তর হবে নাইজেরিয়া মেনিনজাইটিডিস। কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পিলি থাকতে পারে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স তার অন্যতম। তাহলে পিলিযুক্ত ব্যাকটেরিয়াগুলোর নাম আমাদের মুখস্থ না করে আমরা একটা টেকনিক ফলো করব যে সকল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পিলি থাকবে এক্সেপ্ট নাইজেরিয়া মেনিনজাইটিডিস। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কারো কারো পিলি থাকতে পারে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স তাদের মধ্যে অন্যতম। আমরা চলে আসি আমাদের পরবর্তী কথা, ফ্লাজেলা সম্পর্কে আমরা একটু কথা জানবো। ফ্লাজেলা, ফ্লাজেলা থেকে আমরা জানি যে এলোঙ্গেটেড ফিলামেন্টাস হুইপ লাইক স্ট্রাকচার, হুইপ লাইক মানে বেতের মতো। এই ফ্লাজেলাটা যেহেতু সেলের সাইটোপ্লাজম থেকে অ্যারেজ করে, এই জন্য ফ্লাজেলাটা একটু বেশি শক্তিশালী। আর ফ্লাজেলার উপর ভর করে ব্যাকটেরিয়া হাঁটাচলা করে, এই জন্য ফ্লাজেলাকে বলা হয় মোটাইল স্ট্রাকচার। এই ফ্লাজেলাকে মোটাইল স্ট্রাকচার বলা হয় এবং ফ্লাজেলার কেমিক্যাল নেচার হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনের নাম হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন। খেয়াল করেন, ফ্লাজেলিন প্রোটিন। তাহলে ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াগুলোর নাম পড়া মানে কি? মোটাইল ব্যাকটেরিয়ার নাম পড়া সহজ হয়ে গেল। আমরা বলি এটাকে কি সহজে হয়ে গেল বলা, কাপ্রনা অতটুকু গলা। তো ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়ার নামগুলো আমি একবার পড়ে দিচ্ছি, আপনি একটু খেয়াল করেন। পেজ নাম্বার 9 এর মধ্যে আছে ইকোলাই, সালমোনেলা, সিউডোমোনাস স্পাইরিলাম, ভিব্রিও কলেরি, প্রোটিয়াস, ক্লস্ট্রিডিয়াম। সকল ক্লস্ট্রিডিয়াম আবার ফ্লাজেলাযুক্ত নয়, শুধু ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস ছাড়া বাকি সকল ক্লস্ট্রিডিয়াম ফ্লাজেলাযুক্ত। এইচ পাইলোরি এবং সি জেজুনি। আমরা যদি একটু মনে রাখতে চাই অন্যরকম ভাবে, দেখবেন যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে যারা অ্যান্টেরো ব্যাকটেরিয়াসি এদের সবারই ফ্লাজেলা থাকে। এছাড়াও ফ্লাজেলা থাকে, আমরা মনে রাখবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টেরো ব্যাকটেরিয়াসির ফ্লাজেলা থাকবে। আমরা এখন যাই আমাদের আলোচনার ধারাবাহিকতায় স্পোর সম্পর্কে ডিটেইলস জানতে। স্পোর সম্পর্কে যদি আমরা ডিটেইলস জানতে চাই, দেখেন স্পোর হচ্ছে একটা হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার, যেটাকে সামান্য পরিমাণ তাপ দিয়ে কিছু করা সম্ভব নয়। আবার হাইলি কেমিক্যাল রেজিস্ট্যান্স, তাকে কেমিক্যালসেও পোড়ানো সম্ভব নয়। এবং স্পোরের মধ্যে অ্যান্টিবায়োটিকও কাজ করে না। স্পোর থেকে প্রশ্নগুলা আসে যে এই সম্পর্কে ডিটেইলস ধারণা রাখতে হবে, এই কিছু টপিক সম্পর্কে কিছু কথা সম্পর্কে, যে এটা হাইলি হিট রেজিস্ট্যান্ট, কেমিক্যাল রেজিস্ট্যান্ট এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তাহলে আমাদের সভাপতি প্রশ্ন আসবে, তাহলে স্পোরকে কিল করবে কি দিয়ে? স্পোরকে যাকে দিয়ে কিল করা হয় তাকে বলে স্পোরিসিডাল এজেন্ট। আর যে সমস্ত স্ট্রাকচার, যে সমস্ত আমাদের প্রিপারেশন স্পোরকে কিল করতে পারে, এদেরকে বলা হয় অ্যাবসলিউট স্টেরিলাইজিং টেকনিক। তাহলে স্পোর কিলিং এই স্ট্রাকচারগুলিকে আপনি পাবেন পেজ নাম্বার 10। আমরা আলোচনা রেখেছি উপরের দিকে দেখেন স্পোরিসিডাল এজেন্ট আমরা রেখেছি আপনার জন্য। কিছু আছে ফিজিক্যাল এজেন্ট, কিছু আছে কেমিক্যাল এজেন্ট। এই ফিজিক্যাল এজেন্টগুলোকে আমরা বলছি অটোক্লেভ, হট এয়ার ওভেন, গামা রেডিয়েশন, টিন্ডালাইজেশন। গামা রেডিয়েশনের আরেকটা নাম হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। তাহলে পরীক্ষা যদি আয়োনাইজিং রেডিয়েশনটাও আসে, এটাকেও ট্রু দিতে হবে। এখন আসেন কেমিক্যাল সাবস্টেন্স। কেমিক্যাল সাবস্টেন্সকে আমরা বলি EFGH, E ফর ইথিলিন অক্সাইড, F ফর ফর্মালডিহাইড, G ফর গ্লুটারালডিহাইড আর H ফর হাইপোক্লোরাইড। এখানে মনে রাখবেন হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু স্পোরিসিডাল এজেন্ট নয়। আরেকটা এজেন্ট আছে আমরা মনে রাখার জন্য বলছি পার অ্যাসিটিক অ্যাসিড। পার অ্যাসিটিক অ্যাসিড। এখন আমাদের জানা উচিত স্পোর বিয়ারিং অর্গানিজম কারা। স্পোর বিয়ারিং অর্গানিজম হচ্ছে বেসিলাস, ক্লস্ট্রিডিয়াম এবং অল ফাঙ্গাস। তাহলে বেসিলাস আর ক্লস্ট্রিডিয়ামের স্পোরগুলোকে বলা হয় এন্ডোস্পোর, আর ফাঙ্গাসের স্পোরগুলোকে বলা হচ্ছে এক্সোস্পোর। তাহলে ফাঙ্গাসের মধ্যে সবাই এক্সোস্পোর, একটা ফাঙ্গাস আছে যে এন্ডোস্পোর করে, তার নাম হচ্ছে ককিডিওডিস ইমিটিস। সকল ফাঙ্গাস এক্সোস্পোর তৈরি করে, একটা ফাঙ্গাস এন্ডোস্পোর তৈরি করে, তার নাম হচ্ছে ককিডিওডিস ইমিটিস। আবার ব্যাকটেরিয়ার সকল যে সমস্ত ব্যাকটেরিয়া স্পোর বিয়ার করে, অর্থাৎ বেসিলাস আর ক্লস্ট্রিডিয়াম, এদের স্পোরগুলো হচ্ছে এন্ডোস্পোর। তো আমরা যাই স্পোর সম্পর্কে আলোচনা করার পর আমরা যাব এরপর স্পোরের দুই একটা প্রশ্ন দেখতে। স্পোর থেকে দেখেন ব্যাকটেরিয়াল স্পোর, ব্যাকটেরিয়াল স্পোরের একটা প্রশ্ন এসেছে 2014 সালে। আমরা যাব স্পোর ফর্মিং অর্গানিজম, আমরা যাব স্পোর আর কিল বা এক্সপোজার। তো আমাদের সিটের পিছনে সব দেয়া আছে, আমরা এখন যাব
প্লাজমিড সম্পর্কে আলোচনা করতে। প্লাজমিড আমাদের পেজ নাম্বার 8 এ দেখেন এটা একটা নন এসেনশিয়াল ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। এই প্লাজমিডের আলোচনা আপনি খেয়াল করেন, সে এখানে বলা আছে সংজ্ঞাটাই খুব সুন্দর করে, এক্সট্রা ক্রোমোজোমাল বাট ইন্ট্রাসেলুলার। ক্রোমোজোমের বাইরে থাকবে, সেলের ভিতরে থাকবে। সমস্যাটা হচ্ছে ক্রোমোজোম কথাটা কেন আসলো, কারণ প্লাজমিড হচ্ছে একটা ক্রোমোজোম, আর ক্রোমোজোম কথাটা আসলে ডিএনএ কথা চলে আসবে। প্লাজমিড হচ্ছে একটা ডিএনএ, আর ডিএনএ বললে সে তো ডাবল স্ট্যান্ডার্ড। তাহলে এই কথাগুলোকে আমরা একসাথে করে যদি প্লাজমিডের সংজ্ঞা করতে যাই, প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল বাট ইন্ট্রাসেলুলার ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। এটা একটা স্পেশাল কথা, এমফেসিস দেওয়ার মতো কথা, তার নাম হচ্ছে সার্কুলার ডিএনএ। আর ডিএনএ মানে তো ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এটা তো বলার অপেক্ষায় রাখে না। প্লাজমিডের ফাংশনে যদি আমরা আসি, দেখেন প্লাজমিডের ফাংশন, সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে, সে হেভি মেটাল রেজিস্ট্যান্স করে, সে আলট্রাভায়োলেট লাইট রেজিস্ট্যান্স করে, সে সেক্স পিলি তৈরি করে, এবং সে এই সেক্স পিলিটা ড্রাগ রেজিস্ট্যান্সে হেল্প করে। তাহলে মূল কাজ কি প্লাজমিডের? আপনি খেয়াল করে দেখবেন এর মূল কাজ হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করা, এবং কোনো কোনো সময় কিছু কিছু এনজাইম রিলিজ করার মাধ্যমে সে এক্সোটক্সিন তৈরি করে। এখন আমরা আসি একটা তথ্য দিতে আপনাকে, তার নাম হচ্ছে সেপটিক শক তৈরি করে কে কে। গ্রাম পজিটিভ থেকে একজন আসে, গ্রাম নেগেটিভ থেকে একজন আসে। গ্রাম পজিটিভ থেকে আসে টেইকোইক অ্যাসিড, গ্রাম নেগেটিভ থেকে আসে লিপোপলিস্যাকারাইড। লিপোপলিস্যাকারাইডের অপর নাম হচ্ছে এন্ডোটক্সিন। আপনি জানেন, আমরা আগে আলোচনা করেছি। এখন আমরা আসবো আমাদের আলোচনার ধারাবাহিকতায় পেজ নাম্বার 6 নম্বর পেজে দেখেন একটা নিচের দিকে একটা বক্স আছে। বক্স থেকে প্রতি বছরই প্রায় প্রশ্ন আসে, মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া দ্যাট ক্যানট বি সিন ইন দ্য গ্রাম স্টেন। গ্রাম স্টেন করে নিম্নলিখিত কোন কোন ব্যাকটেরিয়াকে দেখা যায় না? গ্রাম স্টেন করে নিম্নলিখিত কোন কোন ব্যাকটেরিয়াকে দেখা যায় না? তো এখানে আমরা যে নামগুলো দিয়েছি, নামগুলো মাইকোব্যাকটেরিয়াম, ট্রিপোনেমা প্যালিডাম, মাইকোপ্লাজমা নিউমোনি, লিজিওনেলা নিউমোফিলা, ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া, এগুলোকে গ্রাম স্টেন করে পাওয়া যায় না। তাহলে আমাদের জানা উচিত গ্রাম স্টেন করে আসলে কাকে পাওয়া যায়। গ্রাম স্টেন করে গ্রাম পজিটিভকেও পাওয়া যায়, গ্রাম নেগেটিভকেও পাওয়া যায়। পাওয়া যায় না গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ছাড়া অন্য যে কাউকে। তবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যতিক্রমী ব্যাকটেরিয়া আছে, তার নাম হচ্ছে লিজিওনেলা নিউমোফিলা। এটাকে গ্রাম স্টেন করে পাওয়া যায় না, কারণ এটা একটা ফাস্টিডিয়াস অর্গানিজম। ফাস্টিডিয়াস অর্গানিজম গুলোকে সহজে গ্রাম স্টেন করে পাওয়া যায় না, সহজে তাদেরকে কালচার মিডিয়ায় পাওয়া যায় না। তো আমরা যাব আমাদের আলোচনার ধারাবাহিকতায় পেজ নম্বর 10, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভে দেখেন 4টা ফেজ, ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ, ডিক্লাইন ফেজ। ল্যাগ ফেজের ক্ষেত্রে আমরা 3টা বৈশিষ্ট্যের কথা খেয়াল রাখবো। এখানে অত্যন্ত ব্যাকটেরিয়ার জীবন মাত্র শুরু হয়েছে মাত্র 1 to 4 আওয়ার্স। এখানে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়ে, মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়লে সেলের সাইজ বাড়ে। এখানে কোনো ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন হবে না, শুধুমাত্র তার সাইজটা বাড়বে, এবং সাবান বা ডিটারজেন্ট দিয়ে ব্যাকটেরিয়াকে ঘষা দিলে ব্যাকটেরিয়াটা মরে যাবে। অর্থাৎ সোপ অথবা ডিটারজেন্ট সেন্সিটিভ ফেজ। আমরা চলে আসি এরপরে লগ ফেজ। লগ ফেজ যেহেতু একটু উপরের দিকে উঠা, উপরের দিকে উঠতে গেলে অবশ্যই পরিশ্রম হবে, এই জন্য আমরা এটাকে বলি মেটাবলিজম ম্যাক্সিমাম। আর মেটাবলিজম বেশি হলে একটা মানুষের ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন, নিশ্চয়ই তার শরীরে ঘাম ঝরবে। ব্যাকটেরিয়া এরকম ঘাম ঝরায়, ব্যাকটেরিয়ার জীবনে ঝরানো এই ঘামকে বলা হয় এক্সোটক্সিন। তাহলে এক্সোটক্সিন প্রোডাকশন স্টার্ট হয় কোথায়? এই লগ ফেজে। এরপর এতগুলো এক্সোটক্সিন প্রোডাকশন করে ব্যাকটেরিয়া তো এক্সস্টেড, এই অবস্থায় অল্প ডোজের অ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়াটা মরে যায়। এই জন্য আমরা যদি বলি আপনাকে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ ফেজ কোনটা, আনসার হবে লগ ফেজ। আমরা চলে যাই স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ হচ্ছে একটা স্টেবল ফেজ। এই স্টেবল ফেজে এসে কেউ কেউ বেঁচে থাকে, কেউ কেউ মরে যায়। এটাকে আমরা এক কথা বলি মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু ডেথ। যারা যারা বেঁচে থাকে তারা এক্সোটক্সিন লিবারেট করে, এবং প্রচুর পরিমাণে এক্সোটক্সিন লিবারেট হয় এই ফেজে। এই জন্য বলা হয় এক্সোটক্সিন হাইয়েস্ট লেভেলে পৌঁছায় এই স্টেশনারি ফেজে। আর কিছু কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মারা গেলে সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকা লিপোপলিস্যাকারাইড এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। খেয়াল রাখবেন যে যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেঁচে থাকে তাহলে তার নাম লিপোপলিস্যাকারাইড, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মারা গেলে সেল ওয়ালের এই স্ট্রাকচারটা হয়ে যায় এন্ডোটক্সিন। তাহলে আমরা চলে যাই ডিক্লাইন ফেজ। ডিক্লাইন ফেজের কথা হচ্ছে
যে ব্যাকটেরিয়াগুলো এতগুলো পথ পেরিয়ে আসলো, লেগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ, এরা এসে ডিক্লাইন ফেজে মারা যাবে। মানে বেশিরভাগ ব্যাকটেরিয়া ডিক্লাইন ফেজে এসে মারা যায়। মারা যাওয়া মানে যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো অ্যান্ডোটক্সিন লিবারেট করবে, তাহলে অ্যান্ডোটক্সিন ম্যাক্সিমাম তৈরি হয় ডিক্লাইন ফেজে। একটা ব্যাকটেরিয়া আছে, তার নাম আমরা বলি করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। সে তার এক্সোটক্সিনটা এই লাস্ট স্টেজে, ডিক্লাইন স্টেজে এসে লিবারেট করে। তাহলে এই হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথের বৈশিষ্ট্য: লেগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ এবং ডিক্লাইন ফেজ। একটা কথা যদি বলি, লেগ ফেজের ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে কোনো ব্যাকটেরিয়া জন্মায় না, এখানে ব্যাকটেরিয়া জন্মের জাস্ট পরপরের ফেজ, এখানে ডিটারজেন্ট অথবা সোপ দিয়ে ঘষা দিলে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। লগ ফেজে মেটাবলিজম বেশি বেশি হয়, এই জন্য অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ ফেজ। স্টেশনারি ফেজে ব্যাকটেরিয়া বাঁচা মরার হার সমান, এক্সোটক্সিন অ্যান্ডোটক্সিন দুটো এখানে তৈরি হয়। আর ডিক্লাইন ফেজে সকল ব্যাকটেরিয়া মরে যায়, ম্যাক্সিমাম অ্যান্ডোটক্সিন তৈরি হয় এবং ডিপথেরিয়ার এক্সোটক্সিনটা এই স্টেজে দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে? আমরা এখন চলে যাই পেজ নাম্বার 11, ক্লাসিফিকেশন অফ মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া। মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখব ফ্যাকাল্টেটিভ অ্যানারোব কারা কারা আছে। এর মধ্যে স্টেফিলোককাস ইকোলাইয়ের নাম অগ্রগণ্য। অব্লিগেট অ্যানারোব কারা কারা আছে, ক্লস্ট্রিডিয়াম স্পিসিস গুলা, অ্যাক্টিনোমাইসিস, ব্যাকটেরিয়েটস। মাইক্রো অ্যারোফিলিক একটা নাম, মানে মাইক্রো মানে ক্ষুদ্র ক্ষুদ্র, অ্যারোফিলিক মানে বাতাস, তাহলে ক্ষুদ্র বাতাস মানে অল্প পরিমাণ বাতাস খেয়ে বাঁচে এমন অর্গানিজমের নাম বললে প্রথমে চলে আসবে ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি, তারপরে চলে আসবে হেলিকোব্যাক্টার পাইলোরি। আমরা একটু নিচের দিকে যদি নেমে যাই, নিচের দিকে দেখেন ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়ার নাম লেখা আছে। ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়ার নাম আমরা মনে রাখবো, বিভিন্ন নেমোনিক আছে। এই নামগুলো যেহেতু একটু আলোচনার কিছু নাই, মনে রাখতে হয় নামগুলো, এই ব্যাকটেরিয়ার নামগুলো আমরা নেমোনিক দিয়ে মনে রাখবো। বিভিন্ন নেমোনিক আছে, আমি দুটো নেমোনিকের কথা বলছি যেটা আপনার ভালো লাগে মনে রাখবেন। দেখেন, যেমন দেখেন একটা নেমোনিক হচ্ছে স্লিম হইলেও ভালো, না হইলেও ভালো। স্লিম হইলেও ভালো, না হইলেও ভালো, এটা একটা মনে রাখার টেকনিক। আর একটা হচ্ছে এমবিবিএস হেল্প, এমবিবিএস করলে হেল্প করা যায় অনেক মানুষকে, এই নামগুলো দিয়ে। এমবিবিএস এর এম মানে হচ্ছে মেনিনজাইটিস এন্ড গনোরি, দুটো একসাথে মনে রাখবেন। আর বি দিয়ে মনে রাখবেন ব্যাকটেরিয়াস ফ্রাজিলিস, বর্ডাটেলা পার্টোসিস। তারপরে এস, এমবিবিএস, এস মানে হচ্ছে স্পাইরোকিট। এইচ মানে হেলিকোব্যাক্টার পাইলোরি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। তারপরে ইতে কিছু নাই, জাস্ট নেমোনিক বানানোর জন্য আমরা দিয়েছি হেল্প। এল মানে হচ্ছে লিজিওনেলা, আর পি মানে হচ্ছে পার্টোসিস। এই হচ্ছে এমবিবিএস হেল্প মনে রাখার জন্য। এমটা একটু ব্যতিক্রম, এমটা হচ্ছে মেনিনজাইটিস মনে রাখা। মেনিনজাইটিস মানে তো তার সাথে তার গনোরি চলে আসবে। তো আমরা চলে যাই অ্যাসিড ফাইট ব্যাকটেরিয়া কারা। অ্যাসিড ফাইট ব্যাকটেরিয়া, অ্যাসিডের সাথে যারা ফার্স্ট রিঅ্যাকশন করে তার নাম অ্যাসিড ফাইট ব্যাকটেরিয়া। আমরা এর ক্ষেত্রে আমরা মনে রাখি যে অ্যাসিড ফাইট ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়াগুলা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া। এর সাথে সাথে অবশ্যই আমাদেরকে মনে রাখা লাগবে নোকার্ডিয়ার নামটা, কারণ নোকার্ডিয়া হচ্ছে উইকলি অ্যাসিড ফাস্ট। আমরা এখন চলে যাব পেজ নাম্বার 13 এর নরমাল ফ্লোরা সম্পর্কে আলোচনা করতে। নরমাল ফ্লোরা, নরমাল ফ্লোরা হচ্ছে আমাদের বডির পার্মানেন্ট রেসিডেন্ট। বডিতে পার্মানেন্ট রেসিডেন্ট কারা, এটা জানার জন্য আমরা দ্বিতীয় লাইনটা একটু দেখব, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। ফাঙ্গাসটার ক্ষেত্রে খেয়াল রাখবো অনলি ক্যান্ডিডা অথবা ইস্ট। ক্যান্ডিডা হচ্ছে এক ধরনের ইস্ট, এই জন্য ক্যান্ডিডা অথবা ইস্ট যাই আসুক আমরা এক্ষেত্রে 2 দিব। এখানে দেখেন একটা বক্স আছে, আমরা লেন্স থেকে নিয়েছি, টেবিল নাম্বার 6.2, পেজ নাম্বার 27 আপনি পাবেন। আর আমাদের পেজে 13 নাম্বার পেজের মধ্যে আছে নরমাল ফ্লোরা। নরমাল ফ্লোরা সম্পর্কে আমরা যদি যাই, স্কিনের নরমাল ফ্লোরা। স্কিনের নরমাল ফ্লোরা খুব ইম্পর্টেন্ট। স্কিনের নরমাল ফ্লোরাগুলো মাইক্রোবায়োলজিক্যাল কালচার বা ব্লাড কালচারে পজিটিভ আসে। স্কিনের নরমাল ফ্লোরাগুলো সম্পর্কে আমরা যদি জানতে চাই, স্টেফিলোককাস এপিডার্মিডিস খুব বেশি পরিমাণে থাকে, অন্যান্য অর্গানিজম লেস ইম্পর্টেন্ট গুলোও থাকে। আমরা মনে রাখবো পিএসসি, পি মানে হচ্ছে সিডোমোনাস, পি মানে হচ্ছে প্রোপ্রিয়নি ব্যাকটেরিয়াম, এস মানে হচ্ছে স্টেফিলোককাস, আর সি মানে হচ্ছে ক্যান্ডিডা এবং করিনিব্যাকটেরিয়াম। নোজের ক্ষেত্রে আমরা মনে রাখবো এসএসসি, স্টেফিলোককাস এবং করিনিব্যাকটেরিয়াম। এরপরে
মাউথ মানে ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই। এরপরে আমরা আসি থ্রোট। থ্রোট আর মাউথের অর্গানিজমগুলো প্রায় একই রকম। এরপরে আমরা আসবো ভেজাইনা। ভেজাইনার অর্গানিজমগুলো হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, ইকোলাই এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। আপনারা মনে রাখবেন এই তিনটা অর্গানিজম আমরা বললাম, এর মধ্যে ইকোলাই এবং স্ট্রেপ্টোকক্কাই এই দুটো অর্গানিজম কিন্তু নিউনেটাল মেনিনজাইটিস করে। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে আমাদের বডির জেনিটাল ট্র্যাক্টের নরমাল ফ্লোরা কারা মেনিনজাইটিস করে। প্রশ্নটা নরমাল ফ্লোরা থেকে আসছে, প্রশ্নটা মেনিনজাইটিস কারা করে আসছে। এই ইকোলাই এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই এই দুটো অর্গানিজম নিউনেটাল মেনিনজাইটিস করার জন্য দায়ী। আমরা চলে আসি পেজ নাম্বার 14 নম্বর পেজে একদম নিচের দিকে নরমাল ফ্লোরা অফ দ্য কনজাংটিভা। দেখেন একটা কথা লেখা আছে, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। কনজাংটিভা নরমাল ফ্লোরা কারা আমরা এটা জেনে রাখবো আমাদের মতো করে। এরপরে আসেন মাস্ট টু নো একটা বক্স আছে পেজ নাম্বার 14 নিচের দিকে। এখানে ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া কারা, এখানে অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া কারা। দুটাই ইনফিনিটি স্টার ওয়ালা প্রশ্ন। অব্লিগেট ইন্টারসেলুলার অর্গানিজমের আরেকটা নাম হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট। এক্সাম্পলগুলো কারা আমরা মনে রাখবো, ক্ল্যামাইডিয়া, রিকেটসিয়া, ভাইরাস এবং মাইক্রোস্পোরিডিয়া। এই চারটি অর্গানিজম। ভাইরাসের সবাই, মাইক্রোস্পোরিডিয়া তো একটা প্যারাসাইট। আর ব্যাকটেরিয়াগুলোকে আমরা বাই ডেফিনিশন এখানে প্যারাসাইট বলছি, কারণ সে অব্লিগেট ইন্টারসেলুলার। একটা লিভিং বডি যখন আরেকটা লিভিং বডির ভিতরে বাস করে তখন তাকে আমরা প্যারাসাইট বলি। আমরা চলে আসি তার আগের বক্সে, ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়াগুলো কারা। ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া এখানে 10টা নাম আমরা দিয়েছি। মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক দিয়েছি, এমএলএসএস, ইয়াসিন, বিটিসিএল এর জব করে। তো অর্গানিজমের নামগুলো আমি একবার উচ্চারণ করে দিচ্ছি। মাইক্রোব্যাকটেরিয়া, লিস্টেরিয়া, লিজিওনেলা, ব্রুসেলা, মাইকোপ্লাজমা, ট্রেপোনেমা, লেপ্টোস্পাইরা, ইয়ারসিনিয়া, সালমোনেলা, শিগেলা। আমরা চলে আসবো পেজ নাম্বার 16। আমাদের স্ট্রাকচার এক্সোটক্সিন। এক্সোটক্সিন সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, এক্সোটক্সিন আর এন্ডোটক্সিনের কম্পারেটিভ স্টাডি চলে আসবে। এক্সোটক্সিন দেখেন